সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুজহাত রাহনুমা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপাচার্য ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। বুধবার রাত ১টায় ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। তিনি বলেন, অনতিবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। পরে কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। ফুলেল শ্রদ্ধায় সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের স্মরণ করছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের স্মরণে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। ১২ বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে। রানা প্লাজায় থাকা ৪টি পোশাক কারখানায় কর্মরত অন্তত ১,১৩৮ জন শ্রমিক প্রাণ হারান। আহত হন সহস্রাধিক শ্রমিক। রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা ও ইমারত বিধির মামলার বিচার এখনও শেষ হয়নি। হত্যা মামলায় ৫৯৪ জনকে সাক্ষীর মধ্যে ৯৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে আছেন সহকর্মী এম এ হালিম। তার কাছে জানবো সবশেষ তথ্য। হালিম, রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের স্মরণে এখন কি কর্মসূচি চলছে, আমাদের বিস্তারিত জানাবেন। ওই মেহনতি ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে এবং শেখ হাসিনা যখন হত্যা করেছে, আবার আমরা শেখ হাসিনাকে বাঁচিতে তুলতে চাই। আমরা শেখ হাসিনাকে আবার কোনো ছাড় দিব না, কারণ ২০২৪ সালে আন্দোলন হয়েছে, এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শহীদ হয়েছে নিম্ন আয়ের ওই শ্রমজীবী আমার ভাই ও বোনেরা। সংস্কারের যে একটি প্রোগ্রাম সেটি হচ্ছে এবং একটু আগে কিন্তু এই প্রথম বাংলাদেশের যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সচিব তিনি সরকারিভাবে রানা প্লাজায় এখানে কিন্তু শ্রমিকদের যে স্মরণে যে বেদি রয়েছে সেখানে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর পরে আমরা দেখতে পেয়েছি এনসিপির যে প্রোগ্রাম রয়েছে। তো এখানে এনসিপি যিনি সদস্য সচিব রয়েছেন তার কাছে যদি একটু সংক্ষেপে জানবো, তো আপনারা এবার শ্রমিকদের জন্য কি আশ্বাস দিবেন? এই দিনে ঠিক আমরা যে জায়গাটাতে এখন বসে আছি সেখানেই হাজারের উপরে শ্রমিক তারা শহীদ হলেন, মারা গেলেন, হাজারের উপরে মানুষ আহত হলেন। কিন্তু ১২টা বছর পরে এসেও যারা শহীদ হলেন তাদের পরিবার এবং যারা আহত তারা এখন পর্যন্ত পর্যাপ্ত ক্ষতিপূরণ পেলেন না। যারা এই ঘটনায় দায়ী তাদের বিচারটা এখন পর্যন্ত হলো না। আমরা এই বিচারের দাবিতে এখানে এসেছি এবং আমরা বলি যে যেন এই দিনটাকে জাতীয় শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তিত সরকারের পরে কিন্তু এই রানা প্লাজার সামনে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিলে যে অনুষ্ঠানটি হয় শ্রমিকদের স্মরণ করা হয় যারা আহত যারা ব্যতিক্রমে আমরা দেখতে পেলাম এখানে এই ছিল এখানকার এই রানা প্লাজার সর্বশেষ। হালিমা, আপনাকে ধন্যবাদ। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত ও পঙ্গু হওয়া পোশাক শ্রমিকদের অনেকে এখনও মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় দায়ের করা কোনো মামলার বিচার শেষ না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। পোশাক শ্রমিক সালমা বেগম কাজ করতেন রানা প্লাজার ৮ম তলায় নিউ স্টাইল লিমিটেডে। ২০১৩ সালে দুর্ঘটনার সময় চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে 2 সন্তান নিয়ে সাভারে একটি ভাড়া বাসায় আছেন সালমা বেগম। স্থানীয় গেন্ডা পাইকারি কাঁচা বাজার থেকে উচ্ছিষ্ট সবজি সংগ্রহ করে তা বিক্রি করছেন মহাসড়কের পাশে। 8 বছর হাজব্যান্ড থেকে গেছে, একটা ছেলে একটা মেয়ে, মাদ্রাসায় দিয়েছি। ওদের মনে করেন যে ঠিকভাবে লেখাপড়াও করাইতে পারি না আমি। আজ কয় বছর ধরে কোনো জায়গাতে কোনো কিছুই পাইনি। এই যে 5-7 বছরে এখানে ভাগা বেচতে আসি, একটা মানুষও আসে খোঁজ নিলে না যে আসলেই তো কিন্তু ওষুধ নিয়ে যায়, কি অবস্থায় আছে না আছে। শুধু সালমা নন, তার মতো আরও অনেক আহত শ্রমিকদের অভিযোগ তারাও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি। ন্যায্য বিচার এ পর্যন্ত পাইলাম না। ন্যায্য আমরা যে শারীরিকভাবে যে ক্ষতিপূরণটা এটাও আমরা পাইলাম না। যেটা কোনো বিচার নাই, কোনো কিছুই নাই, এটাই আর শুনিয়ে লাভ কি আর শুনিয়ে লাভ। এদিকে শ্রমিক নেতারা বলছেন রানা প্লাজা ধ্বংসের 12 বছর হয়ে গেলেও দোষীদের এখনো বিচার হয়নি। এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি, ভবন মালিক রানা এবং ওই গার্মেন্টসের যারা মালিক ছিল, তারা কিন্তু সবাই দায়ী। তো তাদেরকেও বিচারের আওতায় তাদের বিচার নিশ্চিত করা হয়নি এবং শাস্তিও নিশ্চিত করা হয়নি। 2013 সালের 24 এপ্রিল সাভারের 9 তলা ভবন রানা প্লাজা ধসে পড়েছিল। ইট কংক্রিটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় 1138 জন শ্রমিকের, আহত হন সহস্রাধিক শ্রমিক। দীপ্ত, বার্তাকক্ষ। কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার রবিউল হোসেন রবুর ঘর থেকে 350 কেজি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। রবিউল হোসেন রবু গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম জানান, এক আত্মীয়ের ঘরে ধান বলে চালের বস্তাগুলো রেখেছিলেন রবিউল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা 999-এ কল করেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবিউলকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাতিল করা হয় তার ডিলার লাইসেন্স। মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করে যাওয়ার ঘটনাটি চিন্তার বিষয়। স্থানীয় প্রশাসনের উচিত ছিল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা। এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী বলছেন, আরাকান আর্মির ওই সদস্যরা সীমান্ত পার হয়ে গেছে না এখনও রয়ে গেছে তাও ভাবতে হবে প্রশাসনকে। মিয়ানমারের রাখাইন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এরই মধ্যে রাজ্যের বেশিরভাগ শহর দখল করে নিয়েছে এই সশস্ত্র বাহিনী। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার আরাকান আর্মির দখলে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ এখনও চলছে, আর এর উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ সীমান্তেও। মিয়ানমার থেকে যখন বারবার যুদ্ধের উস্কানি দেয়া হচ্ছে, ঠিক এমন অবস্থায় বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করে গেল আরাকান আর্মির সদস্যরা। গত 16 ও 17 এপ্রিল বান্দরবানের থানচি উপজেলায় ওয়াটার ফেস্টিভ্যাল বা জলকেলিতে অংশ নেন তারা। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরীর মতে, সীমান্ত এলাকায় উভয় প্রান্তের মানুষের জাতিগত, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ থাকতে পারে, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি হালকাভাবে দেখার সুযোগ নেই। স্থানীয় প্রশাসন উচিত ছিল এটা খোঁজখবর নেওয়া, দরকার হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, আটক করা। তাদেরকে যদি ডেকে আনা হয় এবং তাদেরকে আতিথেয়তা দেওয়া হয়, অর্থাৎ তাদের ওখানে একটা তাদের সমর্থক গোষ্ঠী আছে, সেটা চিন্তার বিষয়। এবং তারা কিভাবে আসলো এবং কিভাবে চলে গেল, এবং তারা কেউ আমাদের মিডিয়ার নজরে আসলো অথচ সরকারের নজরে আসলো না, তারা সীমান্ত অতিক্রম করে আবার চলে গেল, অথবা সীমান্তের কোথাও আছে তারা এখন, আই ডোন্ট নো। অনেক এলাকা যেটা বললাম এখনও দুর্গম, এখন সেখানে কি হচ্ছে আমরা হয়তো জানি না। তার মতে, সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারকে যোগাযোগ রাখতে হবে। যেহেতু তারা সীমান্তের জাস্ট ওপারে বসে আছে, তো তারা এবং ওই এলাকাটা যদি তারা ভবিষ্যতে কন্ট্রোল করে, সুতরাং আমাদের অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারা কিন্তু তখন বলেছিল যে আমরা নীতিগতভাবে রোহিঙ্গাদের ফেরত দিব যদি তারা, আমরা জানি যদি তারা আমাদের, যদি ছিল একটা যে যদি তারা আমাদের নাগরিক হয়ে থাকে। নিরাপত্তা ইস্যুতে মিয়ানমার বাংলাদেশ সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে, তাই সরকারকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে বলেও মনে করেন তিনি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ঢাকা সদর দপ্তর সম্প্রতি পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ও ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। প্রতিনিধি দলকে স্বাগত জানান ইউনিলিভার বাংলাদেশের মানব সম্পদ বিভাগের পরিচালক সৈয়দা দুর্দানা কবির, কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনসের পরিচালক শামিমা আক্তার এবং লিগ্যাল ডিরেক্টর ও কোম্পানি সচিব SM রাশিদুল কাইয়ুম। যুক্তরাজ্য সরকারের উচ্চ পর্যায়ের এই সফর ইউনিলিভারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে কিভাবে ব্রিটিশ ঐতিহ্য থেকে বেড়ে ওঠা একটি প্রতিষ্ঠান বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বিকাশে অপরিহার্য অংশ হয়ে উঠেছে তা তুলে ধরা হয়। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা নিয়ে ভারত ভ্রমণের সুবিধা বাতিল করা হয়েছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, যারা ওই ভিসায় বর্তমানে ভারতে আছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়া দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে থাকা দেশটির সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যদের দিল্লিতে ফিরিয়ে নিচ্ছে ভারত। বিক্রম মিশ্রি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের ওপর আরোপিত ১৪৫% রপ্তানি শুল্ক এখন ৫০ থেকে ৬৫% নামিয়ে আনতে চাইছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি বিবেচনা করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক নিয়ে চীনের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের চেষ্টা হিসেবে দেশটির পণ্যের ওপর শুল্ক হ্রাসের কথা বিবেচনা করছে হোয়াইট হাউস। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয়েছে তা উল্লেখযোগ্যভাবে কমবে। এবার খেলার খবর। ইন্দোনেশিয়ায় AHF কাপ হকিতে টানা ৪র্থ জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে মামুনুর রশিদের শিষ্যরা। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল আদায় করতে পারেনি বাংলাদেশ, তবে ৩৯ ও ৪২ মিনিটে রাকিবুলের জোড়া গোলে এগিয়ে যায় দল। ৪৩ মিনিটে রাব্বির গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০-তে। এরপর ৪৯ মিনিটে আরশাদ এবং ম্যাচের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে নাইম গোল করলে বড় জয় পায় লাল সবুজরা। আগামী শুক্রবার সেমিফাইনাল ম্যাচে পুল এর রানার্স আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেলেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। সবশেষ ২০২২ সালে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে খেলেছিলেন বিজয়। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ৫১তম শতকের দেখা পান তিনি। সিলেট টেস্টের দলে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবির নির্বাচক কমিটি। পেসার নাহিদ রানার পরিবর্তে খেলবেন তানভীর ইসলাম। সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছে স্বাগতিকরা। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।